ইনসাফের সঙ্গে আপোষ নয় শীর্ষক উপসম্পাদকীয়টি লিখেছেন আমার দেশের সহযোগী সম্পাদক আলফা জানাম। হাসিনার দুঃশাসনে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার স্মৃতিগুলো যেন ফিকে হয়ে আসছে। এর মধ্যে গুমের উপর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সম্প্রতি 1 ঘণ্টার একটি ডকুমেন্টারি প্রকাশ করা হয়েছে। এই ডকুমেন্টারি সারা দেশ কাঁপিয়ে দিয়েছে। গুম করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানুষ হত্যা ও নির্যাতনের যে নৃশংস বর্ণনা উঠে এসেছে তা যে কোনো সুস্থ মানুষকেও মানসিকভাবে অসুস্থ করে ফেলতে পারে। ডকুমেন্টারির একেবারে শেষ দিকে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আকবর হোসেন স্বীকার করেছেন, এসব গুমের ঘটনা শেখ হাসিনার অজানা ছিল না। তিনি নিজে গুম হওয়া একজনকে ছেড়ে দেওয়ার কথা বললেও হাসিনা তাতে রাজি হননি। জেনারেল আকবর এখন ভারতে পালিয়ে আছেন। 2013 থেকে 2017 সাল পর্যন্ত সময়কালে গোয়েন্দা সংস্থার মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন। তার বিরুদ্ধেও বিরোধী নেতাকর্মীদের গুমের অভিযোগ রয়েছে। 2014 সালের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগকে একতরফাভাবে জয়লাভ ও বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রাখেন। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য অনুযায়ী তার মেয়াদকালে অন্তত 2.5 শতাধিক ব্যক্তি গুম হয়েছেন। শেখ হাসিনা তার 1.5 দশকের শাসনামলে বিরোধী দল ও মতকে দমনের জন্য গুমকে রাষ্ট্র পরিচালনার অংশে পরিণত করেছিলেন। শুধু তাই নয়, হাসিনার প্রতিটি অন্যায় কর্মকাণ্ডে ভারতের অংশগ্রহণ খুঁজে পাওয়া যায়। গুমের ক্ষেত্রে এর ব্যতিক্রম ছিল না। বাংলাদেশ থেকে গুম করে ভারতে পাচার করা হতো। ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের গ্রহণ করত। ভারত থেকে অনেক মানুষকে বাংলাদেশের হাতে তুলে দেয়া হতো। এরপর দুপক্ষ মিষ্টি বিনিময় করত। এ ধরনের গুমের সঙ্গে জড়িত একজন নিরাপত্তা বাহিনীর সদস্য গুম কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে বলেছেন, ভারত থেকে একজনকে হস্তান্তরের পর তাকে রাস্তায় ক্রসফায়ারে হত্যা করা হয়। গুমের সঙ্গে ভারতের সরাসরি সম্পৃক্ততার বড় প্রমাণ হচ্ছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে ভারতে পাঠানো। শুধু সুখরঞ্জন বালি নয়, আরও অনেককে গুম করে ভারতের হাতে তুলে দেয়া হয়, যাদের কথা গণমাধ্যমে সেভাবে আসেনি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গুম করার পর বেদম নির্যাতন চালায় রহমতুল্লাহ নামে এক ব্যক্তির উপর। এরপর ভারতের পুলিশের কাছে তুলে দিলে পাসপোর্ট ছাড়াই কলকাতায় নিয়ে জেলে রাখা হয়। সেখানেও চলে দফায় দফায় নির্যাতন। 3.5 মাস রেখে দেয়া হয় কলকাতা কারাগারে। ভারতের আরেকটি জেলখানায় নিয়েও চালানো হতো নির্যাতন। পরে পুশিনের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। তিনি জানান, 2023 সালে র্যাবের একটি দল তাকে তুলে নিয়ে যায়। এরপর জম টুপি পরিয়ে হাত বেঁধে একটি ছোট রুমে তাকে 9 মাস আটকে রাখে। তখন তারা বলে, তোকে একদল মেরে ফেলতে চাই, আমরা চাই তুই বেঁচে থাক। পরে আমাকে ভারতে পাঠিয়ে দেয়। অনেককে এভাবে সীমান্তের ওপারে রেখে আসা হতো। এরপর সেখানে বছরের পর বছর কারাগারে আটক থাকতে হতো। এগুলো হতো ভারতের সরকারের সঙ্গে যৌথ উদ্যোগের অংশ হিসেবে। গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস, সাজ্জাদ হোসেন ও নূর খান গুম করা মানুষগুলোর সাক্ষ্য নিয়ে নির্যাতন ও হত্যার যে হৃদয় বিদারক বিভৎস বর্ণনা দিয়েছেন, তাতে তাদেরও যে এক ধরনের মানসিক ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে তা বর্ণনা থেকেই বোঝা যায়। হয়তো এই ডকুমেন্টারিতে আরও অনেক অজানা অধ্যায় উঠে আসেনি। ডকুমেন্টারিতে মানুষ হত্যার ক্ষেত্রে নানা উপায়ের কথা তুলে ধরা হয়েছে, যেমন বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা, এরপর লাশ রেল লাইনের ওপর ফেলে রাখা যাতে ট্রেনে কাটা পড়ে মারা গেছে বলে মনে হয়, নদীর মাঝখান দিয়ে মাথায় গুলি করে হত্যার পর পেট চিরে ইট ও সিমেন্টের বস্তা দিয়ে লাশ ডুবিয়ে দেয়া। নারায়ণগঞ্জে 7 খুনের লাশ এভাবেই পাওয়া গিয়েছিল। গভীর রাতে চলন্ত ট্রাকের নিচে ফেলে দিয়ে হত্যা করার মতো কৌশলও প্রয়োগ করা হয়েছে। অত্যাচারের বিভৎস বর্ণনা উঠে এসেছে গুম হওয়া ব্যক্তিদের মুখ থেকে। অনেকে এখনো ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। গুম করা ব্যক্তিদের উপর এতটাই নির্যাতন করা হতো যে অনেক সময় দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যেও অপরাধবোধ তৈরি হতো। এ ধরনের কিছু ঘটনার কথা গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন। তিনি লিখেছেন, আমরা রেগুলারলি ভিকটিমদের কাছ থেকে গোপন ডিটেনশন
ডিটেনশন সেলে ভয়াবহ নির্যাতনের ঘটনা শুনি। এসব নির্যাতন প্রায়ই এতটা নিষ্ঠুর হয় যে তাদের শরীর ও মনে স্থায়ী ক্ষত রেখে যায়। কিন্তু মাঝে মাঝে কিছু ভিকটিম এমন ঘটনার বর্ণনাও দেন যেখানে আচমকা এক ধরনের অস্বাভাবিক মানবিকতার ঝলক দেখা যায়, কখনো কোনো প্রহরীর কাছ থেকে, কখনো কোনো অফিসারের কাছ থেকে। ভুক্তভোগীরা এসব মুহূর্ত ভোলেন না এবং তাদের মাধ্যমে আমরা এখন এমন অনেক স্মৃতির রিপোজিটরি হয়ে গেছি যা আমাদের যথেষ্ট ভাবায়। এরপর তিনি এ ধরনের বেশ কয়েকটি ঘটনার বিবরণ দেন। নাবিলা ইদ্রিস লিখেছেন, একজন তরুণ ছাত্র যিনি টর্চারের চোটে আজ স্থায়ীভাবে অসুস্থ আমাকে বলেছিলেন টর্চারিং অফিসার মারতে মারতে দুটো ইনস্ট্রুমেন্ট ভেঙে ফেললেন এবং পরে তৃতীয়টি দিয়ে টর্চার চালিয়ে যান। নির্যাতন এতটাই নৃশংস ছিল যে সেই ঘরে থাকা দুই নারী অফিসার কান্নায় ভেঙে পড়ে ঘর ছেড়ে চলে যান। যদিও তিনি অর্ধচেতন ছিলেন, কিন্তু সেই দুজনের কান্নার দৃশ্যটি তার আজও মনে গেঁথে আছে। আরেকজন বন্দী আমাকে বলেছিলেন, এক রাতে তিনি তাহাজ্জুদ পড়ছিলেন। তার সুরেলা তেলাওয়াত শুনে এক প্রহরী খুব কাঁদতে থাকেন। তারপর ক্ষমা চাইতে চাইতে বলেন, আমি জানি আপনারা নির্দোষ, কিন্তু আমি কিছু করতে পারছি না। পরে যখন বন্দীকে কিছু সময়ের জন্য সেল থেকে সরিয়ে নিয়ে আবার ফেরত আনা হয়, তখন সেই প্রহরী আবেগাপ্লুত হয়ে গিয়ে বলেন, আপনি বেঁচে আছেন? আমি ভেবেছি আপনাকে মেরে ফেলতে নিয়ে গেছে। তাই আমি বাড়ি ফিরে নামাজে দাঁড়িয়ে আপনার জন্য অনেক কেঁদেছি। একজন অফিসারকে বলা হয়েছিল তার দায়িত্বপূর্ণ এলাকার অ্যাক্টিভ রাজনৈতিক কর্মীদের তালিকা জমা দিতে। পরে যখন তিনি জানতে পারেন সেই তালিকার প্রতিটি মানুষকে এলিমিনেট করা হয়, তখন তিনি মানসিক ও শারীরিক দিক থেকে প্রচণ্ডভাবে ভেঙে পড়েন। ইনফ্যাক্ট সুইসাইডাল হয়ে যান। 2009 সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে শুরু হয় গুমের সংস্কৃতি। আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণের পর 1 মাসের মধ্যে ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের নামে 47 সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। এই ঘটনার পর চট্টগ্রাম থেকে প্রথম একজন বিডিআর সদস্যকে গুম করে পরে হত্যা করা হয়। এই গুমের ধারাবাহিকতা চলছে হাসিনার পতন ও পলায়নের আগ পর্যন্ত। 2009 সালে যেখানে মাত্র 3 জন গুম হয়েছিলেন, 1 বছরের ব্যবধানে 2010 সালে এসে তা দাঁড়ায় 20 জনে। হাসিনার নিয়ন্ত্রণে থাকা গুম বাহিনীর সদস্যদের প্রধান টার্গেট ছিলেন রাজনৈতিক নেতাকর্মী। বিএনপি নেতা চৌধুরী আলম গুম হয়েছিলেন 2010 সালের 25শে জুন। তখন বিরোধী রাজনৈতিক দলগুলোর জোরালো কোনো আন্দোলন ছিল না। বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছিলেন 2012 সালের এপ্রিল মাসে। এ সময় থেকে সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধতে শুরু করে। বিশেষ করে ভারতে টিপাই মুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। টিপাই মুখ বাঁধ নির্মাণ নিয়ে সিলেট অঞ্চলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। এই আন্দোলনে ইলিয়াস আলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইলিয়াস আলীর মতো জাতীয়তাবাদী নেতার গুমের সঙ্গে ভারতের সম্পৃক্ততার বিষয়টি উড়িয়ে দেয়া যায় না। গুম কমিশনের সদস্যরাও জানিয়েছেন, বিরোধী দলের আন্দোলন যখন জোরদার হয়েছে তখন নেতাকর্মীদের গুম ও বিচার বহির্ভূত হত্যার সংখ্যা বেড়েছে। 2012 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিচারকে কেন্দ্র করে সারা দেশে আন্দোলন জোরদার হয়ে ওঠে। এ সময় জামায়াত ও শিবিরের বহু নেতাকর্মীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। এর সঙ্গে ছিল গুমের ঘটনা। 2012 সালের ফেব্রুয়ারি মাসে ইসলামী ছাত্র শিবিরের 2 জন নেতা ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসকে গুম করা হয়। এখনও এই 2 জনের গুমের ব্যাপারে পুরো বিবরণ পাওয়া যায়নি। 2014 সালের নির্বাচনের পর থেকে গুমের ঘটনা আরও বেড়ে যায়, কারণ ভারতের সমর্থন নিয়ে একতরফা নির্বাচনের পর হাসিনা গুম খুনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার নীতি গ্রহণ করেন। তিনি বুঝে যান জনসমর্থনের ভিত্তিতে ভোটের মাধ্যমে তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না। তার সামনে একটি পথ, নিপীড়ন চালানো। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য থেকে আমরা দেখতে পাই 2014 সালে নির্বাচনের পর গুমের ঘটনা আরও বেড়েছে। 2015 সালে গুম হয়েছে 71 জন। পরের বছর 2016 সালে এ সংখ্যা সর্বোচ্চ বেড়ে দাঁড়ায় 106 জনে। হাসিনার দুঃশাসনে গুমের পর হত্যার শিকার মানুষগুলোকে আর কখনো ফিরে পাওয়া যাবে না। গুম অবস্থায় যারা নির্যাতিত হয়েছেন, সারা জীবন সেই দুঃসহ স্মৃতি তাদের তাড়া করবে। যে কোনো বিবেকবান মানুষের চাওয়া হলো আর যেন কখনো এই গুম ও বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি ফিরে না আসে। এজন্য যারা গুমের শিকার হয়েছেন তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সম্প্রতি
সম্প্রতি গুমের ঘটনায় করা দুটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা। এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেল পদের ৯ কর্মকর্তা রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা সহ সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক ৫ প্রধান রয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেছেন, গুম কমিশন করা হয়েছে সেনাবাহিনী বিচারের পক্ষে। ইনসাফের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। দেশের মানুষও আশা করে ন্যায় বিচারের সঙ্গে সেনাবাহিনী কোনো আপোষ করবে না, কারণ ব্যক্তির দায় পুরো সেনাবাহিনীর নয়। ভবিষ্যতে যাতে কোনো সরকার সেনা গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রীয় কোনো বাহিনী বা কোনো পর্যায়ের সেনা কর্মকর্তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে তার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। অপরাধীদের বিচার সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতার মাধ্যমেই কেবল তা করা সম্ভব।